যাচ্ছে জাংকুক। তে অনেক চেষ্টা করছে জাংকুকের শক্ত মুড থেকে নিজের চুলগুলো ছাড়াতে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমার ভীষণ লাগছে ভাই, দয়া করে ছেড়ে দিন। কে শুনে কার কথা? চারদিক থেকে মানুষ দুই সাইড হয়ে জায়গা করে দিচ্ছে জাংকুককে। দিবেই না কেন? এই শহরের এমপি বলে কথা। জাংকুক তেকে নিয়ে সোজা প্রিন্সিপাল রুমে এসে তেকে ছুঁড়ে ফেলে মাটিতে পড়ে তে হাঁটুতে এবং হাতের কোণ নিয়ে ভীষণ ব্যথা পায়। জাংকুক এক নজর সামনে তাকিয়ে সেই রুমে থাকা সকল টিচারকে দেখে। জাংকুকের দৃষ্টি বলে দিচ্ছে এই কক্ষ থেকে এখনই পালাতে। তারা কিছু চিন্তা না করে সবাই সেই কক্ষ ত্যাগ করে। তে নিজের হাত ধরে কান্না করছে, তার ভীষণ ব্যথা করছে। জাংকুক তের চুলগুলো আরো শক্ত করে ধরে তের মুখটা উঁচু করে নিজের মুখের সামনে আনে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন ভাই, আমি কিচ্ছু করিনি। তুই কিচ্ছু করিস না? না, তবে ছেলে তোর ঠোঁটে হাত দিল কিভাবে? এই ঠোঁট, তাই না? এই ঠোঁটই তো। জাংকুক কথাগুলো বলে তের ঠোঁটের সেখানে কামড় বসিয়ে দেয়। ঠোঁট ফেটে লাল তরল বেরিয়ে এলো। জাংকুক সেই তরল পানির কণার মতন শুষে নেয়। তে দুই হাতে জাংকুককে ঠেলে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু পুরুষালী শক্তির কাছে তের বাচ্চা শক্তি পেরিয়ে উঠছে না। জাংকুক তেকে ছেড়ে দেয়। তে সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ে আর হাঁপাতে থাকে। তে নিজেকে কোনো রকম সামলাচ্ছিল। জাংকুক তখনই আবারও আক্রমণ করে। জাংকুক আবার তের গাল দুটো চেপে ধরে নিজের মুখের সামনে আনে। ভাইয়া, আমি অনেক ব্যথা পাচ্ছি। পাবিই তো, পাবার জন্যই তো ধরেছি। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। ওই ছেলেটাকে আমি পছন্দ করতাম ঠিকই, কিন্তু ওকে আমি আমাকে ছুঁয়ে দেওয়ার পারমিশন দেইনি। তের মুখে পছন্দ করতাম কথাটা জাংকুকের রাগের আগুনে ঘি ঢেলে দেবার মতো কাজ করলো। তুই বোবা কেন নস? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় তুই বোবা হলেই ভালো হতো, কথা বলতে পারতি না, আমি শান্তি পেতাম, এসব শোনা লাগতো না। তে এই মুহূর্তে জাংকুককে প্রচন্ড রকমের ভয় পাচ্ছে। জাংকুকের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তের অতিরিক্ত কান্না আর ভয় দেখে জাংকুকের রাগটা একটু হলেও শান্ত হয়। ধীরে ধীরে তের মাথায় হাত বুলাচ্ছে। তে এখনো ভয়ে সেভাবেই কাঁদছে। এত কাঁদছিস কেন? তোর কাঁপাকাঁপি দেখে বিয়ের পরের কাজটা আগে করে ফেলতে মন চাচ্ছে। তে কোনো কিছু বলার সাহস তো দূরে থাক, শব্দও খুঁজে পাচ্ছে না। হয়েছে, আর কাঁপিস না। জাংকুক টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে তের মুখের সামনে ধরে। নে, খেয়ে নে। বাড়ি যাব? দিয়ে আসবো আমি, শান্ত হ। এক্ষুনি যাব। আমি দিয়ে আসবো বললাম তো। তাহলে পানি খেয়ে নে। তে পানি খেয়ে নেয়। শরীরের কাঁপুনি একটু কমেছে। অতিরিক্ত কাদার জন্য তের মুখটা লাল হয়ে আছে। জাংকুক তের চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়, তারপর নিজের বুকের মাঝে নিয়ে আসে তেকে। তে এখনো হিচকি তুলছে। জাংকুকের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা নিচে বসার কারণে ময়লা হয়ে গেছে। তের শরীরটা জাংকুকের কাছে অর্ধেক। জাংকুক লম্বায় 6 ফুট 2 ইঞ্চি। অতিরিক্ত ফর্সা নয়, মোটামুটি ফর্সা, তবে ওর চেহারায় একটা মায়া আছে। মায়া থাকলে কি হবে, ভেতর থেকে মানুষটা যে কতটা কঠিন সেটা সবাই ভালো জানে। জিয়ন জাংকুক জিয়ন নামজুনের একমাত্র ছেলে। বাবা এই শহরের এমপি ছিল। নামজুনের বয়স হওয়াতে বর্তমানে তার গদি পেয়েছে তার ছেলে জিয়ন জাংকুক। শহরের প্রতিটা মেয়ে যেন জাংকুককে তার স্বামী রূপে কল্পনা করে। তবে জাংকুক মানুষটা ভীষণ শক্তপোক্ত। চারদিকে সবাইকে কিভাবে সামলাতে হয় তা সে ভালো করেই জানে। জাংকুকের ব্রেনটা তো শুধু ব্রেন নয়, যেন কম্পিউটার থেকেও অনেক দ্রুত কাজ করে, যার জন্য শহরের কোনো শত্রু তার সামনে টিকতে পারে না। জাংকুককে এই শহর ছেড়েও বাহিরের শহরের সবাই ভালো করে চিনে। ন্যায়বাদী, সত্যের পথে চলা এমপি সে। মাননীয় মন্ত্রী থেকে সে একটা মন্ত্রীর পদে পেয়ে যাবে হয়তো পরের ইলেকশনে। সে ক্লাস 10-এ পড়ুয়া একটি মেয়ে। বয়স তার বাচ্চামি করার, তবে বাচ্চামি করার তার এমনি থেকেই স্বভাব। আর মেয়েটা এতটাই সাদাসিধা যে সব সত্যি কথা বলবে। এতে ওর ক্ষতি হলো কি ভালো হলো তা দেখার সময় নেই তার। তের এইসব সত্যি কথা বলার জন্য কতবার জাংকুকের কাছ থেকে শাস্তি পেয়েছে তা সে নিজেও জানে না। তের বাবা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, সামান্য বেতন, তবে এতেই তের বড় বোন জেনি এবং তার মায়ের ভালো করেই চলে যায়। কথায় আছে না, ভালোবাসা থাকলে টাকা পয়সা তুচ্ছ। এটাই হয়েছে তাদের সংসারে। তের বাবা জং হুসুক খুবই বিচক্ষণ মানুষ। জাংকুক যে তের জন্য পাগল তা তিনি জানেন, তবে তিনি এটাও জানেন আল্লাহ চাইলে তার ছোট্ট মেয়েটার স্বামী হবে এই জিয়ন জাংকুক। জাংকুক যে তার মেয়েকে সবকিছু থেকে এমন আগলে রাখে তা তিনি ভালো করেই বোঝেন। জাংকুকের ভালোবাসার মাঝে কখনোই তাদের বয়সটা আসবে না, জং হুসুক সেটাও বুঝেন। তে জাংকুকের শীতল কণ্ঠেতে মাথা উঠিয়ে তাকায়। বাসায় যাবি না? তের চোখ মুছে উঠে দাঁড়ায়। জাংকুক তের স্কুল ড্রেসের ওড়নাটা ঠিক করে দেয় নিজ হাতে। তে এই মুহূর্তে এত ভয় পেয়েছে যে জাংকুকের কোনো কাজে বাধা দেওয়ার মতো সাহস তার নেই। জাংকুক তের চুলগুলোও ঠিক করে দেয়। তের চোখের পানি নিজ হাতে মুছিয়ে দেয়।
তে উচ্চতায় জাঙ্কুকের বুক পর্যন্ত। জাঙ্কুক একে নিয়ে বেরিয়ে আসে। স্কুলে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। জাঙ্কুকের উপরে কথা বলার সাহস এখানে কারণ নেই। কিছুক্ষণ আগে কি ঘটেছিল, জাঙ্কুক কেন এত রেগেছিল, চলুন জানা যাক। প্রতিদিনের নিয়ম মতন আজকেও তে সকালে উঠে কোচিং থেকে বাসায় এসে স্কুলে চলে আসে। তে স্কুলে এসে নিজের ক্লাসে মনোযোগ দেয়। আজ তের বান্ধবী ন্যান্সি আসেনি। তের বান্ধবীটা পুরোই ফাঁকিবাজ। ন্যান্সি না আসলে তেরও ভালো লাগে না। তেদের 3টে ক্লাসের পরে টিফিন দেয়। ক্লাসে সবাই মিলে যে যে টিফিন এনেছে তারা একসাথে এক জায়গায় বসে টিফিন করে। তে টিফিন শেষ করে তার সহপাঠীদের সাথে বাইরে একটু হাঁটাহাঁটি করে। ওইদিকে XYZ লিগ অফিস। জাঙ্কুক নিজের চেয়ারে মাথা এলিয়ে বসেছিল। এমন সময় তার রুমে আসে তার বিশ্বস্ত কর্মী রহিম চাচা। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্টের মতন তিনি, যদিও এসব রাজনৈতিক দলের কাছে কোনো অফিসিয়াল নাম হয় না, তবে তাকে জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বললেই চলে। এমপি সাহেব, বলুন চাচা। হাই স্কুলের স্যারের সঙ্গে দেখা করতে হবে আজকে। আজই মিটিং ছিল? জি, আজকেই মিটিং ছিল। চাচা, এখন কি স্কুল টাইম? জি, এখন স্কুলের সময়। আচ্ছা ঠিক আছে, গাড়ি বের করতে বলুন রহমতকে। জাঙ্কুক কিছুক্ষণ পর বের হয় তার ক্যাবিন থেকে। এরপর সে চলে আসে হাই স্কুলের উদ্দেশ্যে। এখন গাড়িতে। স্যার, একটা প্রশ্ন করব? করো। আপনি চাইলে স্কুলের হেডমাস্টার আপনার অফিসেই চলে আসতো, তবে আপনি কেন এই দুপুরে যাবেন সেখানে? তোমার জানার প্রয়োজন নেই। জি স্যার। রহমত ড্রাইভিং এ মনোযোগ দেয়। সে তার বান্ধবীদের সাথে নিচে বসে গল্প করছিল। এমন সময় বেগম আসে তাদের সামনে। বেগম তাদের স্কুল থেকে চলে যাওয়া প্রাক্তন ছাত্র, সার্টিফিকেট নিতে এসেছিল। বেগম এই এলাকার মেয়রের ছেলে, বলতে গেলে খুবই অ্যারোগ্যান্ট টাইপের একটা ছেলে। বেগম তেকে পছন্দ করে অনেক আগে থেকেই। তেকে একবার প্রপোজ করেছিল। তে তখন মাত্র ক্লাস 8-এ পড়তো। তে বারণ করে দেয় বেগমকে। যদিও তে বেগমকে পছন্দ করে, তবে সেটা ভাই হিসেবে। বেগম আবার তেরই বংশের ছেলে, ভাই হয় দূর সম্পর্কে। এই জন্য তে বলেছিল তখন তাকে ভাইয়ের মতন দেখে। বেগমের তো সেদিন থেকে তের উপর ভীষণ রাগ। তার মনে তো তেকে এসিড মারার পরিকল্পনা ছিল, শুধুমাত্র জাঙ্কুকের জন্য পারেনি। জাঙ্কুকের দুটো চোখ এই বাচ্চা মেয়েটাকে 24 ঘন্টা প্রোটেক্ট করে। এমনকি জাঙ্কুক যখন সংসদ অ্যাটেন্ড করতে ঢাকায় যায়, তখনও জাঙ্কুকের দুটো লোকের চোখ সবসময় তের উপর থাকে। বেগম জানে তার একটা ভুল সিদ্ধান্ত তার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সেই ভয়ে এই পর্যন্ত ছেলেটা কোনোভাবেই তেকে ক্ষতি করতে পারেনি। তবে তে অবুঝ, এসব ঘটনা থেকে সে অনেক দূরে। সে জানেও না এসব তার পিছন দিয়ে হয়ে গেছে। কি রে তে, কেমন আছিস? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি ভালোই। এখানে কি করছিস? বসে আছি, দেখতে পাচ্ছ না? তা তো পাচ্ছি। তা তোর বেনিগুলো তো সুন্দর। তে বিরক্ত নিয়ে তাকায় বেগমের দিকে। মনে হয় বিরক্ত হচ্ছিস। হ্যাঁ, যখন বুঝতে পেরেছেন তবে কেন বাজে বকছেন? এই তোর ঠোঁটে এটা কি? বেগম কথাটা বলে কারো কিছু বুঝে ওঠার আগেই তে ঠোঁটে আঙুল রাখে। তে কিছু বলতে যাবে তার আগেই শক্ত দুটো হাত তের চুলের বেনি দুটো ধরে তেকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। তারপরে ঘটনা তো সবার জানা। বর্তমানে গাড়িতে তে শুধু মাঝে মাঝে হেঁচকি তুলছে, তাছাড়া একটা কথাও বলেনি। এমনটা নয় যে এই লোকের কাছে সে মার খায়নি, আগেও খেয়েছে, চড় খেয়েছে, বকা শুনেছে, তবে আজ সবকিছুর উড়তে চলে গিয়েছিল বিষয়টা। তেদের বাড়িটা টিনের দোতলা, সামনে বড় উঠান, এক পাশে পেয়ারা গাছ, অন্য পাশে বড় একটা জবা ফুলের গাছ। তেদের উঠোনে জাঙ্কুকের গাড়ি এসে থামতেই তে নামার জন্য ছটফট করতে থাকে। তুই কি নিরিবিলি কোনো কাজ করতে পারিস না? জাঙ্কুকের আরেক দফা রাগী কণ্ঠ শুনে তে নীরব হয়ে যায়। জাঙ্কুক গাড়িটা খুলে দেয়। তে নেমে দৌড় দেবে, তখনই হাঁটুর ব্যথাটা নাড়া দিয়ে ওঠে। এদিকে জাঙ্কুকের গাড়ি দেখে তের বড় বোন জেনি ঘর থেকে খাওয়া রেখে বেরিয়ে আসে। জাঙ্কুক ভাই, আপনি কখন এলেন? আপু, আমি ব্যথা পেয়েছি, আমাকে একটু ঘরে নিয়ে যা। জেনি তেকে পাত্তা না দিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়। তে হা করে তাকিয়ে আছে। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আসলে তে অল্প একটুতেই কষ্ট পেয়ে যায়, আবার তা ভুলেও যায় তের মা আয়ু বেগম গরুর গোয়ালে কাজ করছিল। হাতে তার গোবর লেগে তেকে কাটতে দেখে তিনি ছুটে আসেন। মা, কি হয়েছে তোর? তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক বলে ওঠে, কিছু না চাচি, স্কুলে আপনার মেয়ে খেলতে গিয়ে ভালো মতন আছাড় খেয়েছে, এত জোরে যে হাতের কোনোই হাঁটু ফেটে গেছে। এই যে ওষুধ, এটা লাগিয়ে দিবেন। কিন্তু বাবা, তুমি ওকে কই পেলে? আমি একটা কাজে স্কুলে গিয়েছিলাম, ওকে কাঁদতে দেখে নিয়ে এলাম। ও আচ্ছা বাবা, তুমি ঘরে এসো। না চাচি, আজ আর না, পরে একদিন আসবো, আমার কাজ আছে। তে মায়ের গায়ে ভর দিয়ে রুমে আসে। তে মা, এখনো বাচ্চা আছিস? তোর বাবা জানলে রাগ করবে। সরি মা। আচ্ছা থাক, কাঁদতে হবে না, যা গিয়ে গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি, তারপর ওষুধ খেলে ঠিক হয়ে যাবে।
আলী বেগম আবারও গোয়াল ঘরে চলে যায়। তে জামা নিয়ে গোসলে যাবে, তখনই জেনি আসে রুমে। কি রে তে, সত্যি বলতো তোর কি হয়েছে? কি হবে, পড়ে গেছি, উনি বললো, শুনিসনি? তুই জাঙ্কুককে উনি বলবি না। ও মাপু, তুই রেগে যাচ্ছিস কেন? বয়স দেখেছিস তুই তোর? জাঙ্কুকের মতন বয়সের একটা ছেলেকে উনি কেন বলিস? তাছাড়া উনি কাদের বলে জানিস? কাদের বলে? অত বোঝা লাগবে না, যা গোসল করে আয়। আর শোন, জাঙ্কুকের থেকে একটু দূরে থাকিস, আমার কাছে থাকার অত শখ নেই। কথাটা বলে তে ওয়াশরুমে ঢুকে যায়। ব্যথার কারণে বিকেলে কোচিং এ যায় নিতে। রাতের বেলায় জংহুসুক বাড়িতে আসে। জংহুসুক বাড়িতে আসলে সর্বপ্রথম তে দৌড়ে আসে বাবার কাছে। আসতে আসছে না দেখে তিনি স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, আয়ু, প্রেমামণি কোথায়? আজ আমার কাছে ছুটি এলো না যে? ওর রুমে আছে। স্কুলে পড়ে গেছিল, হাঁটু কেটেছে, হাতের কোনোই কেটেছে, ঠোঁটও কেটে গেছে। বলো কি, আগে জানাওনি কেন? আসলে জাঙ্কুক ওকে দিয়ে গেছে বাড়িতে, তাই। ও আচ্ছা। জেহব মেয়ের রুমে যায়। তে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত মেয়ের কপালে চুমু দিয়ে বেরিয়ে এলো। জেহব আয়ু বেগমকে বলেন, অনেকটা ব্যথা পেয়েছে? হ্যাঁ, একটু ব্যথা পেয়েছে, তুমি চিন্তা করো না। বাবা, এত চিন্তা করো না তো, জানোই তো তোমার মেয়েটা কতটা চঞ্চল। জানি বাবা মার সাথে খাবার খেয়ে তার রুমে চলে আসে। রুমে এসে শুয়ে নিজের ফোনটা হাতে নেয়। আজ থেকে 2 বছর আগে জাঙ্কুকের প্রোফাইলের রিকোয়েস্ট দেওয়া ছিল তার। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত লোকটা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না। জাঙ্কুকের কত শত ছবি তার কাছে, তবে সবগুলোই ট্যাগ করা ছবি। ছেলেটা বড্ড কমই ছবি ছাড়ে। তার আশেপাশের মানুষ তার ছবি তুলে তাকে ট্যাগ করে। এই জেনি এগুলো দেখে মৃদু হাসে। তারপর সেও ঘুমের রাজ্যে পাড়ি দেয়। জিওন বাড়িতে জাঙ্কুকের প্রবেশের সাথে সাথে 3 পতন নীরবতা সৃষ্টি হয়। সবাই জানে জাঙ্কুক কতটা ঘাটতেরা। এই জিওন বাড়িতে সবাই তাকে ভয় পায়। একটা শহর যার অধীন, তার একটু রাগী হওয়া স্বাভাবিক, না হলে যে মানুষ কথা শুনবে না। জাঙ্কুক, খাবার খেয়ে নে বাবা। মা, রাত 12টা বাজে, তুমি এখনো জেগে আছো? কি করবো আমি? তুই বিয়ে তো করবি না, তোর এই বাচ্চামি দেখাশোনা করার জন্য আমিই তো আছি। মা, বিয়ে করলেই কি সব ঠিক হবে? হ্যাঁ হবে, আমি অপেক্ষা করছি, তখন বৌমা করবে। আর তোমার বৌমা যদি ঘাটতেরা হয়? তো কি হয়েছে, আমি শিখিয়ে নেব আমার বৌমাকে। আমার প্রিয় মা, এত চিন্তা করো না, আমি ভালো আছি। মাত্র 29 বছর বয়স আমার, আর একটু বড় হই। হ্যাঁ, বড় হয়ে বসে আছি। বলছি বাবা, একটু বল না, কবে একটু বাড়িতে আনবি ওকে? আমারও একটু দেখতে ইচ্ছে করে। মা, কি মামা শুরু করলি? শুধু কি তুই দেখবি, আমি দেখবো না? খেতে দিবে নাকি উঠে যাব? শুধু ভয় দেখাস তুই। জাঙ্কুক রাগী রুক্ষ যাই হোক না কেন, মায়ের কাছে সে আদর্শ ছেলে। জাঙ্কুক খাওয়া শেষ করে রুমে চলে আসে। জিন বেগম ছেলেকে খাইয়ে তিনিও রুমে চলে যায়। জাঙ্কুকের রুমটা এই বাড়ির মধ্যে সবচেয়ে বড়। এমনকি জিওন বাড়ি এই গ্রামের মাঝে সব থেকে বড় এবং বিশাল বহুল বাড়ি। 3 তলার এই বাড়িটা রাজবাড়ির মতন ডিজাইন করা হয়েছে। জাঙ্কুক 2 তলার রুমে থাকে। রুমে জাঙ্কুক ফ্রেশ হয়ে বিছানায় চলে যায়। চোখ বন্ধ করতেই মায়াবতীর 2 বেনির কথা মনে পড়ে যায়। ভাবতে ভাবতে এভাবেই ঘুমিয়ে যায় সেও। সকালের পাখি বললে ভুল হবে না থেকে, আজান দিলেই সে ঘুম থেকে উঠে যায়। সকালের রোদ আর শিশিরের ছোঁয়া তার কাছে পরম ভালোবাসার। সে ঘুম থেকে উঠলেই দেখে তার ব্যথা কমেছে। এবার আর তাকে ঠেকায় কে? নামাজ পড়ে মার কাছে চলে আসে। আয়ু বেগম সকালের নাস্তা তৈরি করছে। তেকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ব্যথা কমেছে? হ্যাঁ, ওসব ব্যথা কখন কমে গেছে? তুমি আমাকে চা দাও। চা খাবি? আজকে তো আপনার ছুটি, তাই না? শুক্রবার আজ। আয়ু বেগম তেকে চা বানিয়ে দেয়। তে চা আর 2টো বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই গ্রামের চারদিকে ঘুরতে কি যে মজা লাগে, সে একা একাই ঘুরতে ভালোবাসে। পুকুর পাড়ে বকুল তলায় কি সুন্দর ফুল ফুটেছে, ঘ্রাণে মোমো করছে চারদিক। তে কিছু বকুল ফুল তুলে পুকুরের সিঁড়ি বাঁধা পাড়ে বসে আছে। দিনের আলো এসেছে পৃথিবীতে কেবলই, দেখতে কি সুন্দর লাগছে। পানিতে ওই লাল আবার দেখতেই মন খুশি খুশি লাগে তের। পুকুরটা জিওন বাড়ির, অর্থাৎ জাঙ্কুকদের, তবে ওদের বাড়ির মধ্যে না, বাহিরে। তেদের বাড়ি থেকে বেশ দূরে জায়গাটা, তবে এটা দেখতে ভীষণ সুন্দর আর তের পছন্দের জায়গা। তে তাই এখানেই আসে। হঠাৎ করে তের পাশে এসে কেউ বসলো। এত সকালে কে আসলো এটা দেখতেই তে পাশে তাকায়। জাঙ্কুককে দেখে মুখটা ঘুরিয়ে নেয়। এখানে আর সে থাকবে না। তে ওঠার জন্য পা বাড়ায়, তখনই শক্ত হাত তের কোমর পেঁচিয়ে ছোট্ট শরীরটাকে নিজের কাছে নিয়ে আসে। ছাড়ুন, এভাবে কেউ মেয়ে মানুষকে ধরে? তুই কি মেয়ে মানুষ নাকি? কেন,
যদিও তে এই মানুষটাকে জমের মতন ভয় পায়, কিন্তু স্বভাব যে স্বাভাবিক। তে স্পষ্ট ভাষী, সে স্পষ্ট ভাবেই কথা বলবে। যদি সামনে স্বয়ং আজরাইল আলাইহিস সালামের দাঁড়িয়ে থাকে তাও। দিলে তো ভালোই হয়। দেখুন, আব্বাকে বলে দেব কিন্তু। কি বলবি? বলবো যে বল। ছাড়ুন। শুনতে এখানে তোর সাথে আমি ভালোবাসা করতে আসিনি। এই নে আমার শার্ট, ধুয়ে দে। কি? আমি ধোবো আপনার শার্ট? হ্যাঁ, তুই ধুবি। খুব ঠেকা পড়েছে। এইটা জীবন বাড়ির পুকুর, তুই এখানে আমার সাথে একা। আমি যদি এখন তোকে এই পুকুরে চুবিয়ে মারি তাহলে বল কেউ কি টের পাবে? এত ভয় কেন দেখাচ্ছেন? ভয় কই দেখালাম, শার্টটা ধুয়ে দিবি। দেবো দিন। কি মুসিবতে পড়লো মেয়েটা। কমপক্ষে আধা ঘন্টা ধরে জাঙ্কুক এই একটা শার্ট ধুইয়েছে টেকে দিয়ে। তের হাত ব্যথা করছে। কতটা সময় এভাবে কাটা যায়? হয়েছে? হয়েছে এবার, ঠিক আছে। তে জলদি শার্টটা চিপে জাঙ্কুকের হাতে দিয়ে দৌড় দেয়। জাঙ্কুক হাসছে সেখানে বসে। ঘুম থেকে উঠে জাঙ্কুক জানলার কাছে এসেছিল, তবে এটা আশা করেনি জানলার সামনে এসে দূরে পুকুর পাড়ে ওই পরীকে দেখবে সে। তবে হৃদয়ের ওই মায়াবীর জন্য দুষ্ট সব পরিকল্পনা করে রেখেছিল জাঙ্কুক। তবে সে পরিকল্পনা বাস্তবায়ন করতেও বেশ ভালোই লাগছিল জাঙ্কুকের। সে বাড়িতে এসে দেখে সবাই ঘুম থেকে উঠে গেছে। কি রে মা, ভিজলি কিভাবে? আব্বা, ওই পুকুরে গিয়েছিলাম, ওখান থেকে। যা, জামা পাল্টায়। এত ছোটাছুটি করিস তুই? সে হেসে সেখান থেকে চলে আসবে এমন সময় জেনি থেকে আটকে ধরে। দাঁড়া, কি হয়েছে? তুই কোন পুকুরে গেছিলি? ওই বাঘা পুকুরে। কেন? তুই জীবন বাড়ির পুকুরে গেছিলি? হ্যাঁ, ওখানেই তো যাই। কেন গিয়েছিলি? যাবি না এরপর থেকে আর? বললেই হলো, যাবি না পর থেকে। আমি যাব, পারলে ঠেকা। এই আব্বা, তোমার মেয়েকে কিছু বলবা? জেনি, কেন থেকে বিরক্ত করছিস? আব্বা কিন্তু। জেনি জেনি আর কিছু বলে না। সকালের নাস্তা শেষ করে জাঙ্কুক তার অফিসে চলে আসে। জাঙ্কুক আসতেই একজন বৃদ্ধ লোক জাঙ্কুকের পায়ের কাছে এসে পড়ে। বাবা ও আব্বা, তুমি আমার ছেলের মতন, তুমি আমাকে সাহায্য করো। আরে আপনি এভাবে পায়ে কেন ধরছেন? উঠুন। বাবা, তুমি দয়া করে আমার জমিটা ঠেকাও। জমি ঠেকাবো মানে? এই খালেদ ভাই, তুমি ওঠো, এমপি সাহেব ব্যস্ত। জাঙ্কুক রহিম চাচার দিকে তাকায়। চাচা বাদ দাও, ওনাকে বলতে দাও। আমার জমি মেয়র সাহেবের ভাই কুবাদ ঠকভাবে জালদলিল করে নিছে। আমার চারদিকে কিছুই নাই বাবা, তুমি তো জানো গোয়ালে দুটো গরু আর ওই জমিটুকু বাদে আমার কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি আসছি। সত্যি বাবা? আমি সত্যি বলি, কথা দিলাম বাড়িতে যান চাচা। বৃদ্ধা চাচা চলে যায়। রহিম চাচা, ওনার জমি কোথায়? জংহুসুক মাস্টার আছে না, হুম। ওনার বাড়ির পাশের ওই যে 10% ধানি জমি। 10% ধানি জমিও কুবাদ জাল দলিল করলো? এমপি সাহেব, ওখানে সমস্ত জমি উনি জাল দলিল করেছে আর সবাইকে থ্রেট দিচ্ছে। কিন্তু গরিব কৃষকরা তাদের এতদিনের কষ্ট করে চাষ করা উপযোগী করা নিজেদের জমি যখন শুনেছে অন্য কারোর, তখন সবাই পাগল হয়ে যাচ্ছে। আমি এত কিছু থেকে কিভাবে বঞ্চিত হলাম চাচা? আসলে এমপি সাহেব, আপনি এত কাজের মধ্যে ছিলেন তাই। গাড়ি বের করুন, ম্যাজিস্ট্রেটকে খবর দিন। আমার কাছে দলিল, রেকর্ড, অ্যাসে রেকর্ড সবকিছু এবং নকশা সবটা চাই। জি ঠিক আছে। তে উঠোনে বসেছিল এমন সময় আলী বেগম তের কাছে একটা নারকেল আর দা এনে দেয়। ছুলতে পারিস? আম্মা, এটা আবার বলতে হবে? আলী বেগম হাসে। ছুলে দে, নাড়ু বানিয়ে দেব। ও মা, তাই? এক্ষুনি ছুলে দিচ্ছি। তে নারকেল আর দা নিয়ে উঠোনে বসে ছুলছিল। জংহুসুক খড়ি এক জায়গায় করছিল এমন সময় তাদের বাসার সামনে অনেকগুলো গাড়ি দেখতে পান তিনি। এসিল্যান্ডের গাড়ি, এমপির গাড়ি, উনো আছে। তিনি খড়ির পাজা মাটিতে রেখে এগিয়ে যায়। রাস্তা থেকে উঠে দাঁড়ান মিস্তে। নারকেলের এক পাশে ছোবলা এত শক্ত, তে রীতিমতো যুদ্ধ করছে সেটা নিয়ে। যুদ্ধের এক পর্যায়ে পেছন থেকে জাঙ্কুকের কণ্ঠ বেশি আসে। তে দা রেখে পেছনে তাকিয়ে দেখে তাদের উঠোন ভরে গেছে মানুষে। তে ভয় পেয়ে যায়। জাঙ্কুক ছোট্ট তের চোখে ভয় দেখে মৃদু হাসে। যে হোক চাচা, তেকে রুমে নিয়ে যান। সবাই 10 কদম পেছনে যাও। জাঙ্কুকের আদেশ শুনে সবাই সেখান থেকে 10 কদম পিছিয়ে যায়। আরে মা, ভয় পেয়ে গেছিস? আব্বা, এত মানুষ কেন? পরে বলবো, ঘরে যা। তে নারকেলটা আর দা সেখানে রেখে ঘরের দিকে দৌড় দেয়। জাঙ্কুক সেই অস্তিত্বের দিকে তাকিয়ে রয় যতটা সময় না পর্যন্ত সেটা চোখের আড়াল হয়ে যায়।
তে রুমে এসে বসে পড়ে। তখনই জেনি আসে তার সামনে। কি রে কাকাওয়ালি, এত ফরফর করে বেড়াস, এখন দেখতে মন চাচ্ছে না ওখানে কি হচ্ছে? না, ওখানে কত মানুষ, কি যাবে ওখানে? চল না তে বোন আমার, দেখে আসি। দেখ তোর বান্ধবীর বাবা, তোর বান্ধবী এসেছে, তাছাড়া আব্বা তো আছেই। আরে না, আমি যাব না, মা বকবে। কেন বকবে? আমি দেখবো নে, আর তাছাড়া আব্বা তো আছে। ধরো, চল চল। জেনি জোর করে তেকে নিয়ে বেরিয়ে যায়। আসলে এই মুহূর্তে জেনি তেকে টানাটানি করছে, কারণ সে জানে তে থাকলে তার বাবা তাকে কম বকবে। তে জেনি সেই জায়গায় চলে আসে। জংহুসুকের বড় একটা জায়গা আছে বাসার পাশে, সেখানে লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নানা ধরনের গাছ আছে। দেখ আপু, বাবা চই লাগাইছে, কত সুন্দর হইছে। এটা ওটা বলছে, কিন্তু জেনি একদিকেই তাকিয়ে আছে। যদিও ভিড়ের মাঝে জাঙ্কুকের চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না, তাও মনের শান্তি। সে জেনির হেরফের না দেখে পাশে সরে আসে। তেদের লিচু গাছে সবকিছু বিক্রি করা হয়েছে আর খেয়ে ফেলা হয়েছে, তবে বড় একটা গাছে এক ঠোকা লিচু লুকিয়ে আছে, লাল লাল। সে তা দেখে সোনা পাওয়ার মতন খুশি হয়ে যায়। আহা কি সুন্দর! কোথায় ছিলে তুমি বাছা? যতই লুকাও না কেন, এখন তুমি যাবে আমার পেটে। সেই লিচু গাছের নিচে ওই লিচুগুলো পাড়তে লেগে যায়। ওদিকে ওই জায়গাটায় এখন এ পক্ষ এবং সে পক্ষের বিশাল এক গ্যাঞ্জাম লেগে গেছে। গ্যাঞ্জামটা এখন দা এবং কুড়ুলে রূপান্তর হয়েছে। সেখানে থাকা সব মেয়ে বউকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে তৎক্ষণাৎ। সে লিচুগুলো পেরে বাসার দিকে হাঁটা ধরে, তার পেছনের দিকে কোনো খেয়ালই নেই। তবে তেজের রান্নাঘরের সামনে দিয়ে আসতেই হঠাৎ কেউ একজন তেজের পেছন থেকে টেনে ধরে। তে চিৎকার করার আগেই ছেলেটা চিৎকার করে ওঠে, কে আসবি আয়, আমাকে কোন পুলিশ ধরতে আসবি আয়, আজ এই মেয়ের জীবন নিয়ে আমি পুলিশের ভাত খাবো। দূরে উপস্থিত সব মানুষ তেদের বাড়ির দিকে তাকায়। জাঙ্কুকের হৃদয় স্পন্দন কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল সামনের দৃশ্য দেখতে পেয়ে। তের হাতের লিচুগুলো মাটিতে পড়ে গেছে, ভয়ে গলার স্বর গলায় আটকে গেছে তের। জংহুসুক দৌড়ে আসবে এমন সময় জাঙ্কুক হাত আটকে ধরে। আরে এমপি সাহেব, আমার মেয়েটা। শান্ত হন চাচা, ওকে জানতে দেওয়া যাবে না ওটা আপনার মেয়ে, না হলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। জাঙ্কুক তার গার্ডদের ইশারা করে তারা যে হোককে নিজের সাথে নিয়ে যায়। জাঙ্কুক নিজেই একটা একটা করে এগিয়ে আসতে থাকে। কি ব্যাপার এমপি সাহেব, এক পাও এগোবেন না, আমি মেরে ফেলবো এই মেয়েকে। এর গলায় চাকু জোরে ধরে, সেখান থেকে ক্ষত হয়ে যায়। মাত্র এই কয়েক ঘন্টায় ঘটনা এত দূর এগোবে এখানকার কেউ কল্পনা করতে পারেনি। এর গলা কেটে রক্ত বের হয়। এর চোখ বন্ধ করে আহ করে উঠে ব্যথায়। এর ব্যথায় আহ করে ওঠাটা জাঙ্কুকের বুকে গিয়ে লাগলো। জাঙ্কুক একটু কাছে এগিয়ে আসে। কি লাগবে অভি, বল আমাকে। এইসব জমির জাল দলিল ফেরত চাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফেরত চাই। আমি সবকিছু লক্ষ টাকা খরচ করেছি এর জন্য। আমি সমস্যা নেই, আমি তোকে সব ফেরত দেব। কিভাবে দিবে? তুমি তো অভি চিল্লিয়ে ওঠে। পেছন থেকে পুলিশ অভির হাতে শুট করেছে। অভির হাত থেকে চাকুটা মাটিতে পড়ে গেছে। জাঙ্কুক সেই সুযোগে তেকে নিজের শক্ত বাহুতে আবদ্ধ করে নেয়। তের ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছে। ঠিক আছিস তুই? আমার ভয় করছে জাঙ্কুক ভাই। কিচ্ছু হবে না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। এরই মধ্যে সবাই সেখানে দৌড়ে চলে আসে। জাঙ্কুক তেকে নিজের বাহুতে খুব সাবধানে আগলে রেখেছে। তেকে সে অনুভব করতে চায় এখন সে নিরাপদে আছে। জংহুসুক দৌড়ে আসে মেয়ের কাছে। আব্বা! জাঙ্কুক নিজের বাহুডোর থেকে তেকে আগলা করছে না। তে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুক চারদিক দেখে বুঝতে পারে সবকিছু। তেকে ছেড়ে দেয়। তে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তুই বাইরে কেন এসেছিলি? আব্বা, আমি তো আসতে চাইনি। তের পুরো কথা শেষ না হতে দিয়েই জেনি বলে, মিথ্যা কথা কেন বলিস? আমি তো বললাম অত মানুষ যাওয়া লাগবে না, আমাকে টেনে নিয়ে গেলি। এখন যদি কিছু হয়ে যেত? তে নিজের বাবাকে জড়িয়ে ধরে রাখে। এত কিছুর মাঝে আলী বেগমও বেরিয়ে আসে। তিনি ঘরে কিছু কাজ করছিলেন। ঘটনা এত দ্রুতই হয়ে গেছে তিনি বুঝতেই পারেননি কিছু। ধন্যবাদ জাঙ্কুক বাবা, তুমি যদি বুদ্ধি না করতে আমার মেয়েটার কি হতো? সমস্যা নেই, ওকে ঘরে নিয়ে যান, ভয় পেয়ে আছে। আর অভির খবর আমরা দেখছি। আর গ্রামবাসী সব কৃষক চাচাদের উদ্দেশ্য করে বলছি, কাল কিংবা পরশু আপনাদের সকলের দলিল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। জাঙ্কুকের কথা শুনে সবাই জাঙ্কুককে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার ভালো করুক, বেঁচে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো ইত্যাদি। জাঙ্কুক সেখান থেকে চলে আসে। জংহুসুক তেকে ঘরে নিয়ে আসে। তের গলায় ব্যান্ডেজ করে দেয়। আয়ু বেগম তেকে এতগুলো বেশি কথা শোনালো। এদিকে জেনি জোরে পড়ে যাচ্ছে। জাঙ্কুকে বাহুডুরে তেকে দেখে তার অসহ্য হচ্ছিল।
মোটেই সহ্য হচ্ছিল না। এর একটা খুব ভালো অভ্যাস আছে, সে কখনো সবকিছু মনে রাখে না। আজ সকালে তার সাথে এত কিছু ঘটে গেল, তার সে ভুলে টুলে গুলিয়ে খেয়েছে সব। আর এরকম তের অনেক খেয়াল রেখেছে সারাদিন। সে কাটা খোঁতাও বেশ শুকিয়ে গেছে। সে রাতের খাবার খেয়ে বাবা থেকে ফোন নিয়ে গেম খেলতে বসে। আজ বেশি পড়ালেখা করেনি। আজ সবাই এত আদর করেছে যে তেদের বাড়িতে 4টে রুম, উপরে 2টা নিচে 2টা। সে আলাদা রুমে থাকে। অবশ্য এই সিদ্ধান্তটা জেনি তের সাথে এক রুমে থাকবে না, তাই তেও আর জোরাজুরি করেনি। তে দিব্যি গেম খেলছিল, এমন সময় তের বাবার ফোনে একটা মেসেজ আসে। তে ফোনটা তুই তুলবি, আব্বার কাছে দেওয়ার সাহস করবি না। তে তো মেসেজটা পড়ে অবাক হয়। এরপরই ফোন আসে তার আব্বার ফোনে। তে ফোনটা রিসিভ করে। এই গাধি, আমি গাধি না। তোদের বাসার পেছনে বকুলতলায় আয়তে। কেন আসবো? তুই কি চাস দুদিন আগে যে গণিতে 2টো রসগোল্লা পেয়েছিস সেই খাতাটা আমি জেহব চাচাকে নিয়ে দেখাই? না না, কেন এমন করবেন জাঙ্কুক ভাই? তাহলে দ্রুত আয়। এত রাতে কিভাবে বের হব আমি? বের হবি কিভাবে আমি জানি না, বের হবি তাই জানি। আর হ্যাঁ, মেসেজটা ডিলিট করে বের হবি। কথাটা বলে জাঙ্কুক ফোন কেটে দেয়। সে বলল আরেক ফ্যাসাদে কি জ্বালায়। সে ভালো করে চারপাশটা দেখে, বাবা মা এখন আসবে না। জেনি তার ফোন নিয়ে রুমে বসে দেখছে, সেও খেয়াল করবে না। সে ওড়নাটা নিয়ে হালকা হালকা পা ফেলে বাড়ির পেছনের বকুল গাছের তলায় চলে আসে। চাঁদের আলোয় পরিষ্কার এক সুদর্শন উঁচু যুবকের দেখা পাচ্ছে তে। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে জাঙ্কুককে। সাদা শার্টের বুকের উপর 3টা বোতাম খোলা। জাঙ্কুকের হাতে একটা সিগারেট, যার ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে জাঙ্কুকের প্রতিটা ফু দেওয়াতে। সে আস্তে করে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। প্রিয় নারীর শরীরের গ্রান জাঙ্কুককে পাশে ফিরতে বাধ্য করে। তেকে দেখে হাতে সিগারেটটা মাটিতে ফেলে দেয় আর কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন? জাঙ্কুক কথা না বলে তের গলায় হালকা হাত দেয়। ব্যথা আছে? না। জাঙ্কুক নিচে হয়ে তের গলার ক্ষত স্থানে ঠোঁট ছোঁয়। তের শরীর কেঁপে ওঠে। তের এই কম্পন জাঙ্কুককে নিজের কাছে টানছে। জাঙ্কুকের মনের মাঝে বাসা বেঁধে থাকা সুপ্ত কামনাগুলো কেমন নাড়া দিয়ে উঠছে। তের কাবা কাবা ছোট্ট সেই শরীর নিজের বাহুতে আটকে ফেলে। তে নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করছে, কোনোভাবেই এই শক্ত বাহুডোর থেকে নিজেকে আলগা করতে পারছে না। কি করছেন? ছাড়ুন। জাঙ্কুক তের হাত দুটো এক হাতে বন্দি বানিয়ে অন্য হাতে তের ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। তের ঠোঁট জোড়া দখল করে নেয়। পরম ভালোবাসায় সেখানে নিজের ছাপ ফেলতে থাকে। তে নিজেকে বড্ড ছাড়াতে চেষ্টা করছে। জাঙ্কুক তার মনের মাঝে এতগুলো বছর ধরে যে বাসনা পুষে রেখেছিল তা যেন আজ সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। ঠোঁটের উপর আক্রমণ আর অত্যাচারে তের দম বন্ধ হয়ে আসার উপক্রম। জাঙ্কুক যখন টের পায় তে আর শ্বাস নিতে পারছে না, তখন তের ঠোঁট জোড়া ছেড়ে তের মুখের দিকে তাকায়। মেয়েটা লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে জাঙ্কুকের বুকের মাঝে থেকেই। জাঙ্কুক তের এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় কপাল থেকে। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছে জাঙ্কুক। এই মিষ্টি গোলাপি ঠোঁট দুটো জাঙ্কুকের যে আজ থেকে ভীষণ প্রিয় হয়ে গেল, তবে কি সামনে আসা দিনগুলো তের জন্য আরো কঠিন হবে? জাঙ্কুক বাঁকা হাসে। চাইলে এখানে থেকে ঘন্টাখানেক সময় আটকে তার ভালোবাসার অত্যাচারগুলো সে করতে পারে, কিন্তু এখন সেটা জাঙ্কুক করবে না। বাচ্চা মেয়ে, এইটুকুই নেওয়া শিখুক, এরপরে না হয় অন্য কিছু। জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। তে দূরে সরে আসে। বকুল গাছের নিচে থেকে একটা বড় প্যাকেট বের করে জাঙ্কুক প্যাকেটটা তের হাতে ধরিয়ে দেয়। এতে কি? আমি নেব না। বেশি কথা বললে এখনই তুলে নিয়ে যাব বাড়িতে। মানে কি? আপনাকে ডাক দেব কিন্তু। যা ইচ্ছে কর, যা বাড়িতে যা, এগুলো নিয়ে যা। তে বাধ্য মেয়ের মতন প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে চলে আসে। তের মাথা থেকে ওড়নাটা নিচে পড়ে গেছে। তের শরীরটা যত সময় না দৃষ্টির অগোচরে গেছে, জাঙ্কুক ততটা সময় থেকে দেখেছে। তে খুবই আস্তে ধীরে নিজের রুমে চলে আসে। প্যাকেটটা বিছানায় রেখে বাবার ফোনটা হাতে নেয়। জাঙ্কুকের মেসেজটা আবার চেক করে। না, সে ডিলিট করেছে। এবার আব্বাকে ফোনটা দিতে যায় সে। যে হোক মেয়ে থেকে ফোন নিয়ে বলে, যাও মা, অনেক সময় ফোন দেখেছো, এবার ঘুমাও গিয়ে। আচ্ছা আব্বা। তে রুমে চলে আসে। দরজা লাগিয়ে প্যাকেটটায় হাত দেয়। খুলে দেখে সেখানে লিচু ভর্তি। তে অবাক হয়ে যায়। আসলে সকালে তের ছোট্ট হাত ভর্তি লিচু ছিল, যেগুলো পড়ে যায় এবং মানুষের পায়ের নিচে পড়ে তা নষ্ট হয়ে যায়। তে লিচুগুলোর সামনে বসে পড়ে। উনি কি করে জানলো আমার লিচু খেতে মন চাইছিল? আর উনি কিভাবে জানলো ওই সময় আব্বার ফোনটা আমার হাতে? তের সামনে এখন তার প্রিয় ফল। এত ভাবনা বাদ দিয়ে তে লিচু খাওয়া শুরু করে। লিচু খাওয়া শেষ করে মশারি টানিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের চোখে আজ ঘুম নেই। বারবার ওই বেনিওয়ালি ছোট্ট মেয়েটার ওই গোলাপি ঠোঁট এবং কাপা শরীরের কথা মনে পড়ছে তার। কি আছে ওই বাচ্চা মেয়েটার মাঝে যা এই দুনিয়ার কোনো মেয়ের মাঝে খুঁজে পায়নি জাঙ্কুক?
জাঙ্কুক নিজের উপরই হাসে। একজন এমপি হয়ে রাতের আধারে সে কিনা বাচ্চা একটা মেয়েকে লিচু দিতে যায়। ভাবা যায় এই কথা? ভালোবাসলে কত কিছুই না করতে হয়। ভোর রাতের দিকে জাঙ্কুকের চোখে ঘুম নেমে আসে। সারাটা রাত নিজের ফোনে তেজ ছবি দেখে কাটিয়েছে জাঙ্কুক। সকাল 10টা। তে ঘুম থেকে উঠতে লেট করেছে। স্কুল আজ সে যাবে না, বিকালে কোচিং আছে তের। খাবার খেয়ে সেই কোচিং এ পড়া পড়তে বসে তে। টেবিলে বসে বইটা খুলে 30 মিনিট পড়ালেখা করতে না করতে জেনি তের রুমে আসে। কি রে বেনিওয়ালি, কি করিস? তুমি আমাকে বেনিওয়ালি বলো কেন আপু? কারণ তোর চুলগুলোতে বেনি করলে অনেক মোটা আর লম্বা হয়, এই জন্য। দূর, ভালো লাগে না। বিকেলে কোচিং আছে, সেই পড়াই পড়ছি। ওহ, আমার জন্য কালকে অনেকগুলো বেশি কথা শুনেছিস, তার জন্য সরি। তুমি মিথ্যে কেন বললে? মিথ্যে বললে পাপ হয়। তুই চুপ থাক। এগুলো কি রে? এগুলো জেনি লিচুর প্যাকেট হাতে নিয়ে তের সামনে আসে। এগুলো কি? লিচু? কে দিল? কে দিল? কে দিল? কালকেও তো ছিল না লিচু। আমি এনেছি লিচু। পিছন থেকে যেহব বলে ওঠে কথাটা। আসলে তিনি কাল লিচু এনেছিল, তবে জাঙ্কুক যে লিচু পাঠিয়েছে তা তিনি জানেন না। ও আচ্ছা, আব্বা তা আমাকে দিলে না কেন? কে বলেছে? সবার জন্য এনেছি। জেনি হেসে সেখান থেকে লিচু নিয়ে বাইরে চলে যায়। তে মা, ব্যথা কমেছে? হ্যাঁ আব্বা, কমেছে। কি পড়ালেখা করছো? বাবা, বিকেলে গণিত পড়া আছে। আচ্ছা, বুঝতে পেরেছি মা, পড়ো। যেহব সেখান থেকে চলে আসে। তে পেছনে ফিরে ওই রকমই একটা লিচুর প্যাকেট দেখে। তে বুঝতে পারে তার বাবা আরেকটা লিচুর প্যাকেট এনেছিল। তে লিচুগুলো থেকে কিছু লিচু নিয়ে টেবিলে এনে বসে। লিচুগুলোর দিকে তাকালে কালকে রাতের কথা মনে পড়ে। কালকে রাতে তের জীবনে ভীষণ একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। তের গালটা তের অজান্তেই লাল হয়ে গেছে। তে এসব অনুভূতির সাথে পরিচিত নয়। দিনটা এভাবে কেটে যায়। জীবন বাড়িতে আজ নিরিবিলি পরিবেশ। জাঙ্কুক এমপি হওয়ার কারণে নানা ধরনের মানুষ জাঙ্কুকের বাড়িতে আসা যাওয়া করে। সব সময় মানুষ থাকে জীবন বাড়িতে। তবে আজ সকাল থেকে জাঙ্কুক বাড়িতে ঘুম থেকে ওঠেনি, অফিসে যায়নি, তাই আজ সব নিরিবিলি। জাঙ্কুকদের বাড়িতে একটা ওয়েটিং রুম আছে, সেখানে এখন অনেকগুলো মানুষ এসে বসে আছে। কারণ জাঙ্কুক বাড়িতে সবাই চায় একটু দেখা করতে, তাদের সমস্যার কথা বলতে। জিন বেগম মেয়েদের দিয়ে চা আর বিস্কুট পাঠায় তাদের জন্য। ফোনের ভাইব্রেশনটা বারবার বাজছে। বিরক্ত হয়ে জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে চোখ খুলে তাকায়। হ্যালো? ওপাশ থেকে কেউ একজন কথা বলছে। ঠিক আছে। জাঙ্কুক ফোনটা কেটে দেয়। 1টা বাজে। এত বেলা পর্যন্ত ঘুমালো। উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিচে আসে। মা, ও মা। জিন বেগম ছেলের কাছে দৌড়ে আসে। এই তো বাবা, কি হয়েছে? খেতে দাও। বস বাবা, আমি এই তো খাবার দিচ্ছি। জিন বেগম খাবার টেবিলে একে একে সব খাবার জাঙ্কুককে বেড়ে দিচ্ছে। জাঙ্কুক খাওয়া শুরু করে। এর মাঝে জাঙ্কুকের বাবা সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার, আমার ছেলে আজকে আমাদের সময় দিচ্ছে? তেমন কিছু না বাবা, ঘুম থেকে উঠতে লেট হয়েছে। জিয়ন নামজুন ছেলের পাশে বসে। জিন, খাবার দাও। জিন বেগম স্বামীর প্লেটে খাবার তুলে দেয়। তা বাবা, তোমার সাথে কি খোরশেদ সাহেবের কোনো কথা হয়েছে? কোন ব্যাপারে? ওনার মেয়ে রোজের ব্যাপারে। রোজ কে? খোরশেদ সাহেবের একমাত্র মেয়ে। আমি তা দিয়ে কি করব? আসলে বাবা, মেয়েটা বেশ সুন্দরী আর শিক্ষিত। আর খোরশেদ সাহেব আমাদের পাশের জেলার এমপি। বাবা, তুমি কি ভুলে যাচ্ছ? কি ভুললাম আবার? আসলে নামজুন সাহেবের ভোলার রোগ আছে। বয়সের সাথে সাথে এই রোগটা হঠাৎ করে তার মাঝে উৎপত্তি হয়েছে। ডাক্তার দেখাচ্ছে, তবে ডাক্তার বলেছে এটা ঠিক হবে না। উনি যদি সবকিছু ভোলা বন্ধ করে দেন তবে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, উনি স্ট্রোক করতে পারে। সেই জন্য জাঙ্কুক বাবার আসনে এত কম বয়সে এমপি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও চেয়েছিল জাঙ্কুককে তার বাবার আসনে বসাতে। জিন বেগম স্বামীর দিকে তাকিয়ে বলেন, চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসো, আমি মনে করিয়ে দিচ্ছি। আরএম সাহেব বুঝতে পারে তার কোনো ভুল হচ্ছে এখানে, তাই তিনি চুপচাপ স্ত্রীর কথা মেনে নেয়। জাঙ্কুকের রাগ সম্পর্কে তার ভালোই জানা আছে, তার ছেলের স্বভাব, এটা তিনি চাইলেও ভুলতে পারবে না। সবাই খাওয়া শেষ করে। বিকেল 4টা। বই খাতা গুছিয়ে ব্যাগ কাঁধে নিতেই ইরা আসে তেকে ডাকতে। ইরা তের বান্ধবী, একসাথে বিকালের কোচিং এ পড়ে। তে বাবার থেকে 20 টাকা নিয়ে ইরার সাথে বেরিয়ে আসে। দুজন হাঁটতে হাঁটতে চলে আসে কোচিং এ। কোচিং এর পড়া শেষ করতে করতে 5:30 বাজে। ইরার কিছু কাজ আছে লাইব্রেরিতে, তাই সে তেকে নিয়ে লাইব্রেরিতে আসে। তে সেখান থেকে স্কুল কার্ড দেখিয়ে 2টি বই ধার করে আনে। আসলে চঞ্চল মেয়েটা বই পড়তে ভীষণ ভালোবাসে। তাদের দুজনের কাজ শেষ হতে হতে সন্ধ্যা প্রায়। আরে ইরা, সন্ধ্যা হয়ে গেল, চল দ্রুত বাড়ি যাই। হ্যাঁ চল চল, আসলেই দেরি হয়ে গেল। আমার তো সামনে বাড়ি, তোরটা দূরে। দুইজন হাঁটা ধরে। ইরাদের বাসার সামনে আসতে আজান দেয়। তে ইরাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি হাঁটা ধরে। জাঙ্কুক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তার ভালো লাগছে না এসব।
আসলে কালকে রাতের পর থেকে শুধু তেকেই দেখতে মন চাইছে, অন্য কোনো কাজে মন বসেই না তার। জাঙ্কুক যে রাস্তা দিয়ে আসছিল সেটা তেজের বাসার দিকেই যাচ্ছে। জাঙ্কুক সামনে এগিয়ে আসতেই তার বেনিওলি গাড়ির দর্শন পায়। পৃথিবীর আলো নিভু নিভু ভাব। এমন সময় বেনিওলি গাড়িটাকে বাইরে দেখে রাগে কপাল কুঁচকে আসে জাঙ্কুকের, চোয়ালটাও শক্ত হয়ে যায়। তে তো বিন্দাস মনে বাড়ির দিকে হাঁটছে, কিন্তু বাচ্চাতে কি জানে সামনে তার জন্য যমরাজ দাঁড়িয়ে আছে। কি হবে তের? এই রাস্তার পাশেই একটা লিচু বাগান, সেখানে মানুষ পাহারা দেওয়ার জন্য বানিয়ে রেখেছে কাচারি ঘর। ছোট একটা কাচারি ঘরে মানুষ থাকে লিচু পাহারা দিতে। এখন যে লিচু ফুরিয়ে গেছে এই জন্য সেখানে আর কেউ থাকে না। তবে এই বাগানটাও জীবন বাড়ি, তাই সচরাচর কেউ আসে না। আর এখন তো পুরোই ফাঁকা। জাঙ্কুক তেকে খপ করে ধরে এত দ্রুত কাচারি বাড়িতে এসেছে তাতে বুঝতেই পারলো না। কি সমস্যা কি? ছাড়ুন আমাকে। এখানে কি করিস? কোচিং থেকে বাসায় যাচ্ছি। তোর কোচিং তো 5:30 শেষ হয়ে যায়, এখন এই 6:40 তুই এখানে কি করিস? লাইব্রেরি গেছিলাম। সত্যি কথা বল। সত্যি বলছি জাঙ্কুক ভাই। তুই সব সময় ভাই ভাই কেন করিস? জাঙ্কুক কথাটা বলে তের বাহু জোড়া জোরে চেপে ধরে। আমি ব্যথা পাই। আপনি এত বড়, ভাই বলবো না কি বলবো? তাও এটা আবার কে? বোনের শ্বশুর। তোর আমাকে দেখে বোনের শ্বশুর মনে হয়? ও মা, তা কখন বললাম আমি? মাত্রই তো বললি। কি চান? দেরি করলে আব্বা রাগ করবে নে। জাঙ্কুক এবার থেকে বেশ আস্তে পিস্তে জড়িয়ে বলে, চাই তো অনেক কিছু, পাবো কি তা সব? আপনার মতো টাকা থাকলে আমিও যে কত কিছু চাইতাম। জাঙ্কুক রোম্যান্স বলে তের দিকে হা হয়ে তাকিয়ে আছে। একটা ছেলে ওকে এভাবে আস্তে পিস্তে জড়িয়ে রেখেছে, তার কোনো ভয়ই নেই। তোর ভয় লাগছে না? ভয় কেন পাবো? এই যে আমি এভাবে তোকে ধরে রেখেছি। না, আসলে অন্য কেউ হলে ভয় পেতাম। কেন বলতো? জানি না, ভয় লাগে না আপনি কাছে আসলে। তের সরল মনের সোজা কথাটা জাঙ্কুকের হৃদয়ে শীতল বাতাস বইয়ে দিল। প্রিয়তমা তাহলে তার প্রেমে একটু করে পড়েছে। জাঙ্কুক তের ঠোঁটে দুটো চুমু খায়। আপনি এটা কি করেন জাঙ্কুক ভাই? এরকম করা উচিত নয়। আমি একটা মেয়ে। সেটাই তো, তুই একটা মেয়ে আর তুই আমার ব্যক্তিগত সম্পদ, তাই তো এটা আমি করতেই পারি। কিভাবে? এত কিভাবে জানার দরকার নেই, চল বাড়ি দিয়ে আসি। জাঙ্কুক তেকে নিয়ে তের বাসার দিকে হাঁটা ধরে। তে জাঙ্কুকের পাশে হাঁটছে। আপনি আমার সাথে আসছেন, কেউ কিছু বলবে না? আমি তোর মতো বাচ্চা না, কে কি বললো তার পরোয়া করি না। আর তুই কি এই রাতের বেলায় একা একা যেতে চাইছিস? না না না, চলুন, আম্মার সাথে দেখা করে যাবেন কিন্তু। আম্মা সুন্দর চা বানায়। চল সামনে দেখ। জাঙ্কুক বলার আগে তে হোঁচট খেয়ে পড়ে যায়। ভালো লাগে না। ভালো কেন লাগবে? বললাম সামনে তাকা। ব্যথা পেয়েছি। জাঙ্কুক থেকে টেনে তোলে। কোথায় ব্যথা পেয়েছিস? পায়ে। উফ, আঙ্গুলে। কোলে নেব? না না, চলেন। তেদের বাসার উঠান থেকে পরিষ্কার এই দৃশ্য দেখা যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে দুটো হিংসাত্মক চোখ জাঙ্কুক আর তের কাজগুলো পর্যবেক্ষণ করলো ভালো করে। রাগে সে হাত দিয়ে জামা খামচে ধরে। জাঙ্কুক তেকে নিয়ে তেদের বাড়িতে চলে আসে। জেনি যেন আগে থেকেই ওখানে ছিল। জাঙ্কুককে দেখে দৌড়ে চলে আসে। জাঙ্কুক, আপনি আমাদের বাসায় হঠাৎ করে? কেন, আসা বারণ নাকি? না, সেটা নয়। জেনি, আমি তো তোমার থেকে বয়সে বড়, তাহলে আমাকে ভাই বলো, ভালো শোনাবে। জেনির চেহারার হাসিটা হারিয়ে যায় জাঙ্কুকের কথা শুনে। এরই মাঝে আলী বেগম ঘর থেকে বেরিয়ে আসেন। জাঙ্কুক বাবা, তুমি তেকে নিয়ে? চাচি বান্ধবীদের সাথে লাইব্রেরিতে গিয়েছিল, আমার সাথে রাস্তা দিয়ে দেখা, তাই বাসায় দিয়ে গেলাম। বাচ্চা, তুই স্যারের ফোন দিয়ে বাবাকে ফোন দিতি? কিভাবে দেব? আমি তো বেরিয়ে আসছিলাম। বাবা, ঘরে এসো। এখন না চাচি। বাবা, আমার অনুরোধ, এসো। জাঙ্কুক আলী বেগমের কথা ফেলতে পারলেন না। যে হোক, সাহেব এখন বাড়িতে নেই। আলী বেগম জাঙ্কুককে ঘরে বসায়। জাঙ্কুক চারদিকে দেখে। তের মা অত্যন্ত গুছালো মহিলা, সবকিছু গুছিয়ে রাখে নিজ হাতে। তে, তুই জাঙ্কুকের কাছে বস, আমি চা নিয়ে আসি। মা, ওর কেন বসা লাগবে? বাহির থেকে আসছে, জামা পাল্টে হাত মুখ ধুয়ে আয়, আমি বসছি। জেনির কথায় আলী বেগম কিছুটা বিরক্ত হয়, কিন্তু তাও জাঙ্কুকের সামনে কিছু বলে না। তিনি রান্নাঘরে চলে যায় চা নাস্তা বানাতে। তে রুমে যাবে, তখন জাঙ্কুক থেকে টেনে ধরে, ফিসফিস করে বলে, বেনিওয়ালি গাধি, দ্রুত আসুন, না হলে চাচিকে সুন্দর একটা কাগজ দেখাতে বাধ্য হব। আপনার কাছে কি ওই রেজাল্ট সবসময় থাকে? হ্যাঁ, জীবনের প্রথম দুটো ডিম পেলি থাকবে না। জেনি জাঙ্কুক আর তের এত কাছাকাছি দৃশ্য দেখতে পাচ্ছে না, তাই সে কিছুটা চিল্লিয়ে ওঠে। তে, কি হয়েছে আপু? তুই রুমে যাবি না? তেকে এভাবে ধমকাও কেন জেনি? আসলে ও
আসলে আর ফসলে নেই, আমি উঠছি। চাচিকে বলো চলে গেছে জাঙ্কুক ভাই। জাঙ্কুক কাউকে কোনো কথা না বলতে দিয়েই চলে যায়। তে অবাক হয়ে যায়। এরপর মাকে ডেকে বলে জাঙ্কুক চলে গেছে এবং নিজের রুমে চলে যায়। জেনি সেখানেই দাঁড়িয়ে আছে। ভীষণ রাগ হচ্ছে তার এই মুহূর্তে। জাঙ্কুক তেদের বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরে সামনের দিকে। পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালায়। জেনির ব্যবহার তের প্রতি জাঙ্কুক সহ্য করতে পারে না। ঢঙ্গি মেয়ে এমন করে কেন সবসময়? ভীষণ রাগ হয় জাঙ্কুকের। মাঝে মাঝে মনে হয় খাটিয়ে চর বসিয়ে দেয়, কিন্তু কি আর করার, যা সবসময় মানুষ চায় তা কি করতে পারে? সামনের দিকে এগিয়ে যেতেই জাঙ্কুক জেহবকে দেখতে পায়। তাকে দেখে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। বাবা জাঙ্কুক আমাদের বাড়ির দিকে। এমনি চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়ির দিকে যাচ্ছি। তোমার যে কি বলে ধন্যবাদ জানাবো, তুমি না থাকলে আমার মার যে সেদিন কি হতো। আমি থাকতে আপনার আর কিছুই হবে না, বিশ্বাস রাখুন। এই জিয়ন জাঙ্কুক নিজের জিনিস যত্ন করতে জানে। কথাটা বলে জাঙ্কুক এগিয়ে যায় সামনের দিকে। জেহব জাঙ্কুকের প্রতিটা শব্দের মানে ভালোই বুঝতে পারে, কিন্তু তিনি নিরুপায়। শক্তি বা বুদ্ধি দুটোতেই জাঙ্কুক তাদের থেকে এগিয়ে। হ্যালো এভরিওয়ান, আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলেই আমি নতুন পার্ট দিব। আর মাই এডিকশন এই স্টোরিটাও আমি কন্টিনিউ করব, মানে দুইটা স্টোরি আমি একসাথে কন্টিনিউ করব, কারণ দুইটা স্টোরিতে আমি 5টা টোটাল পার্ট করব। আল্লাহ হাফেজ।